লগ্ন জিতার পর ফের এক শিল্পীকে গান গাইতে বাধা দেওয়ার অভিযোগ উঠল। নদিয়ার মাঝদিয়ায় গান থামিয়ে দেওয়ার অভিযোগ করেছেন এক শিল্পী। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে সরব হয়েছেন উত্তরপাড়ার মহিলা শিল্পী মধুবন্তী মুখোপাধ্যায়। 21শে ডিসেম্বর মেলায় গান গাইতে গিয়ে এই ঘটনা হয়েছে বলে তিনি দাবি করছেন। আয়োজকরা হস্তক্ষেপ করায় তিনি অভিযোগ করেননি বলেও শিল্পী জানিয়েছেন। একটি নির্দিষ্ট গান বন্ধ করে দেওয়ার অভিযোগে সরব হয়েছেন মহিলা শিল্পী। আয়োজকরা খুব ভালো ছিলেন তাই অভিযোগ দায়ের করেনি। ঘটনার পরও আয়োজকরা সদর্থক ভূমিকা নিয়েছেন বলে দাবি করেছেন শিল্পী। আর উদ্যোক্তারা বলছেন বিষয়টিতে মর্মাহত, এটা কাম্য ছিল না। যিনি ঘটনা ঘটিয়েছেন তিনি কমিটির কেউ নন, দাবি আয়োজকদের। তারিখ মানে 21শে ডিসেম্বর আমাদের অনুষ্ঠান ছিল। তো ওখান থেকে যারা কন্ট্যাক্ট করেছিলেন, যিনি কন্ট্যাক্ট করেছিলেন গৌতম বিশ্বাস, আবারও বলি ভীষণ ভদ্রলোক, শিক্ষিত মানুষ। উনি কোনো স্কুলের ওখানকার হেডমাস্টার। তো উনি বলেছিলেন আমাদের পরপর দুটো স্টেজ হয়, একটাতে লালনগীতি বাউল সঙ্গীত হবে আর একটাতে লোকসঙ্গীত পরিবেশন করতে হবে। তো আমি সেই মতোই যাই। হঠাৎ করে একজন ভদ্রলোক বলবো না, এক ব্যক্তি উঠে আসেন স্টেজে এবং রীতিমতো আমার হাত থেকে মাইক্রোফোনটা কেড়ে উনি বলেন, এই ধর্মের গান আমরা শুনবো না, জাতপাতের গান আমরা শুনবো না, আপনি অন্য গান করুন। যে উঠে আসে তার পরিচয় উনি ওখানকার স্থানীয় বাসিন্দা এবং নামটা আমি জানার চেষ্টা করছি। এখনো পর্যন্ত আমরা রীতিমতো হতবাক হয়ে গেছিলাম। মানে আমি এবং আমার মিউজিশিয়ানসরা রীতিমতো মানে বিস্মিত হয়ে পড়েছিলাম যে এরকম ঘটনা আমাদের সঙ্গে এই প্রথম জীবনে। মানে আমরা কি করব কিছু ভেবে পাচ্ছিলাম না, এরকম একটা সিচুয়েশন। তো যাই হোক, তারপর গৌতমবাবু উঠে আসেন এবং আমাকে বলেন যে আমরা ক্ষমা প্রার্থী কমিটির পক্ষ থেকে, আপনি আপনার মতো পরিবেশন করুন, সঙ্গীত পরিবেশন করুন। এবং মাইক্রোফোন নিয়ে বলেন যে যার শোনার ইচ্ছে হবে না তিনি বেরিয়ে যান, সঙ্গীত শিল্পী তার মনের মতো সঙ্গীত পরিবেশন করবেন। এবং তারপর আমি 1.5 ঘন্টার স্টেজ করি। এই ঘটনা প্রসঙ্গে উদ্যোক্তারা বলছেন বিষয়টিতে মর্মাহত, এটা কাম্য ছিল না। যিনি ঘটনা ঘটিয়েছেন তিনি কমিটির কেউ নন, দাবি আয়োজকদের। আমি ওই মুহূর্তে ওখানে প্রেজেন্ট ছিলাম না, তবুও কিন্তু আমি পরে আসি, এটা শুনি যে এরকম একটা ঘটেছে। সেটা শোনার সঙ্গে সঙ্গে আমি খুব দুঃখ পেলাম, যেটা আমরা আশা করিনি এরকম আমাদের অনুষ্ঠানে এরকম ঘটবে। তা খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু সঙ্গে সঙ্গে শুনেও আমরা আমাদের যিনি ওখানে প্রেজেন্ট ছিলেন মাস্টারমশাই সঙ্গে সঙ্গে মঞ্চে উঠে শিল্পীকে যথেষ্ট সাহায্য করা এবং যিনি এই কথা হঠাৎ একজন যিনি উঠেছিলেন হঠাৎ তাকে মেলার থেকে বার করে দেওয়া এবং মাইক্রোফোন ধরে পরিষ্কার বলা হচ্ছে এই মেলাতে শিল্পী শিল্পীর নিজের গান করবে। যদিও আমরা খুব আপসেট এই ব্যাপারটা নিয়ে, এটা আমাদের কাম্য ছিল না, ঘটা উচিত হয়নি। তো যাই হোক, তারপরেও শিল্পী অনুষ্ঠান করেছে, আনন্দের সঙ্গে আমরা তাদের সঙ্গে কাটিয়েছি, 1.5 ঘন্টা প্রোগ্রাম করেছি, খুব ভালো অনুষ্ঠান হয়েছে। কিন্তু এই ব্যাপারটাতে আমরা খুব দুঃখিত। কিন্তু উনি একটা পোস্ট ছেড়েছে সেটা আমরাও দেখেছি, তা সেই জন্য আমাদেরও খারাপ লাগছে। গত মঙ্গলবার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। আর এবার মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন সুকান্ত মজুমদার। ইন্দিরা গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তুলনা টেনে বললেন, একসময় ইন্দিরা গান্ধী দেশের দুর্দণ্ড প্রতাপ নেত্রী ছিলেন। সেই সময় দিল্লিতে গণহত্যার প্রতিবাদ করেছিলেন এক সন্ন্যাসী। সেই সময় প্রতিবাদ করা সন্ন্যাসীকে মারধর করা হয়। তখন সাধু সন্তরা বলেছিলেন ইন্দিরা গান্ধীর পতন আসন্ন। কেউ বিশ্বাস করেননি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবার হারবেন, চ্যালেঞ্জ করছেন সুকান্ত মজুমদার। কংগ্রেসের নেতারা হয়তো ইতিহাস ভুলে গেছে। এক সময় ইন্দিরা গান্ধী এই ভারতবর্ষের দুর্দণ্ড প্রধান নেত্রী ছিলেন, তার সামনে দাঁড়ানোর কারো ক্ষমতা ছিল না। চক্রবর্তী মহারাজ বলে সেই সময় একজন সন্ন্যাসী ছিলেন, তিনি দিল্লিতে গণহত্যা বন্ধের প্রতিবাদে আন্দোলন করেছিলেন। ইন্দিরা গান্ধী সেদিন গুলি চালিয়েছিল, সাধু সন্ন্যাসীদের উপর লাঠিচার্জ করিয়েছিল। আমাদের সন্ন্যাসীরা বলেছিলেন ইন্দিরা গান্ধীর পতন আসন্ন। অন্যরা সবাই হেসেছিল, কংগ্রেস হেসেছিল, বলেছিল ইন্দিরা গান্ধীকে হারানো সম্ভব নয়। কিন্তু আমাদের সাধু সন্ন্যাসীদের কথা মিথ্যে হতে পারে না। ইন্দিরা গান্ধী শুধু হেরেছিলেন নয়, জেলে গিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসও হারবে, মমতা বন্দ্যোপাধ্যায় হারবে, ভবানীপুর থেকে আমরা হারাবো মমতা বন্দ্যোপাধ্যায়। তো ব্যাপারটা সাধু সন্ত নয়, ব্যাপারটা হচ্ছে রাজনৈতিক প্রোপাগান্ডা। আজকে বাংলাদেশের হাই কমিশন বলুন বা অন্য কোনো দেশের হাই কমিশন বলুন, সেখানে যখন একটা প্রতিবাদ মিছিল অগ্রসর হচ্ছে, সেখানে আক্রমণ হওয়ার আশঙ্কা হচ্ছে,
তখন রাজ্য সরকারের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যে পুলিশ, তাদের কি দায়িত্ব নয় সেটাকে আটকানো? তাহলে কেন্দ্রীয় সরকার স্পষ্টভাবেই একটা চিঠি দিয়ে রাজ্য সরকারগুলোকে বলে দিক যে বাংলাদেশ হাই কমিশন বা এরকম তাদের যারা যে যে দেশগুলোকে মনে করছেন অসুবিধা নেই, সেই সমস্ত হাই কমিশনের বাইরে নিরাপত্তার দায়িত্বে রাজ্য সরকার থাকবে না, তাদের বাঁচানোর দায়িত্ব, রক্ষা করার দায়িত্ব পুরোটাই কেন্দ্রীয় সরকারের থাকবে। এটা চিঠি দিয়ে রাজ্য সরকারকে অফিসিয়ালি বলে দিন না। এই রকম নাটকবাজি করে তো লাভ নেই। আর সুকান্ত বাবুরা প্রেডিকশনের কথা নাইবা বললেন, ইন্দিরা গান্ধী কি হয়েছিল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কি হবে 2021-এও আপনাদের প্রেডিকশন রাজ্যের মানুষ শুনেছে, 2024-এও শুনেছে, আর 2026-এও দেখবে। 50-এর নিচে আপনারা থাকবেন, এটা বিধির বিধান। লগ্ন জিতার পর ফের এক শিল্পীকে গান গাইতে বাধা দেওয়ার অভিযোগ উঠল। নদিয়ার মাঝদিয়ায় গান থামিয়ে দেওয়ার অভিযোগ করেছেন এক শিল্পী। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে সরব হয়েছেন উত্তরপাড়ার মহিলা শিল্পী মধুবন্তী মুখোপাধ্যায়। 21শে ডিসেম্বর মেলায় গান গাইতে গিয়ে এই ঘটনা হয়েছে বলে তিনি দাবি করছেন। আয়োজকরা হস্তক্ষেপ করায় তিনি অভিযোগ করেননি বলেও শিল্পী জানিয়েছেন। একটি নির্দিষ্ট গান বন্ধ করে দেওয়ার অভিযোগে সরব হয়েছেন মহিলা শিল্পী। আয়োজকরা খুব ভালো ছিলেন, তাই অভিযোগ দায়ের করেনি। ঘটনার পরও আয়োজকরা সদর্থক ভূমিকা নিয়েছেন বলে দাবি করেছেন শিল্পী। আর উদ্যোক্তারা বলছেন বিষয়টিতে মর্মাহত, এটা কাম্য ছিল না। যিনি ঘটনা ঘটিয়েছেন তিনি কমিটির কেউ নন, দাবি আয়োজকদের। তারিখ মানে 21শে ডিসেম্বর আমাদের অনুষ্ঠান ছিল। তো ওখান থেকে যারা কন্ট্যাক্ট করেছিলেন, যিনি কন্ট্যাক্ট করেছিলেন গৌতম বিশ্বাস, আবারও বলি ভীষণ ভদ্রলোক, শিক্ষিত মানুষ। উনি কোনো এক স্কুলের ওখানকার হেডমাস্টার। তো উনি বলেছিলেন আমাদের পরপর দুটো স্টেজ হয়, একটাতে লালন গীতি বাউল সঙ্গীত হবে আর একটাতে লোকসঙ্গীত পরিবেশন করতে হবে। তো আমি সেই মতোই যাই। হঠাৎ করে একজন ভদ্রলোক বলবো না, এক ব্যক্তি উঠে আসেন স্টেজে এবং রীতিমতো আমার হাত থেকে মাইক্রোফোনটা কেড়ে উনি বলেন এই ধর্মের গান আমরা শুনবো না, জাতপাতের গান আমরা শুনবো না, আপনি অন্য গান করুন। যে উঠে আসে তার পরিচয় উনি ওখানকার স্থানীয় বাসিন্দা এবং নামটা আমি জানার চেষ্টা করছি। এখনো পর্যন্ত আমরা রীতিমতো হতবাক হয়ে গেছিলাম, মানে আমি এবং আমার মিউজিশিয়ানসরা রীতিমতো মানে বিস্মিত হয়ে পড়েছিলাম যে এরকম ঘটনা আমাদের সঙ্গে এই প্রথম জীবনে। মানে আমরা কি করব কিছু ভেবে পাচ্ছিলাম না, এরকম একটা সিচুয়েশন। তো যাই হোক, তারপর গৌতম বাবু উঠে আসেন এবং আমাকে বলেন যে আমরা ক্ষমা প্রার্থী কমিটির পক্ষ থেকে, আপনি আপনার মতো পরিবেশন করুন, সঙ্গীত পরিবেশন করুন। এবং মাইক্রোফোন নিয়ে বলেন যে যার শোনার ইচ্ছা হবে না তিনি বেরিয়ে যান, সঙ্গীত শিল্পী তার মনের মতো সঙ্গীত পরিবেশন করবেন। এবং তারপর আমি 1.5 ঘন্টার স্টেজ করি। এই ঘটনা প্রসঙ্গে উদ্যোক্তারা বলছেন বিষয়টিতে মর্মাহত, এটা কাম্য ছিল না। যিনি ঘটনা ঘটিয়েছেন তিনি কমিটির কেউ নন, দাবি আয়োজকদের। আমি ওই মুহূর্তে ওখানে প্রেজেন্ট ছিলাম না, তবুও কিন্তু আমি পরে আসি, এটা শুনি যে এরকম একটা ঘটেছে। সেটা শোনার সঙ্গে সঙ্গে আমি খুব দুঃখ পেলাম, যেটা আমরা আশা করিনি এরকম আমাদের অনুষ্ঠান এরকম ঘটবে। তা খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু সঙ্গে সঙ্গে শুনেও আমরা আমাদের যিনি ওখানে প্রেজেন্ট ছিলেন মাস্টারমশাই সঙ্গে সঙ্গে মঞ্চে উঠে শিল্পীকে যথেষ্ট সাহায্য করা এবং যিনি এই কথা হঠাৎ একজন যিনি উঠেছিলেন হঠাৎ তাকে মেলার থেকে বার করে দেওয়া এবং মাইক্রোফোন ধরে পরিষ্কার বলা হচ্ছে এই মেলাতে শিল্পী তার শিল্পীর নিজের গান করবে। যদিও আমরা খুব আপসেট এই ব্যাপারটা নিয়ে, এটা আমাদের কাম্য ছিল না, ঘটা উচিত হয়নি। তো যাই হোক, তারপরেও শিল্পী অনুষ্ঠান করেছে, আনন্দের সঙ্গে আমরা তাদের সঙ্গে কাটিয়েছি, 1.5 ঘন্টা প্রোগ্রাম করেছি, খুব ভালো অনুষ্ঠান হয়েছে। কিন্তু এই ব্যাপারটাতে আমরা খুব দুঃখিত। কিন্তু উনি একটা পোস্ট ছেড়েছে সেটা আমরাও দেখেছি, তা সেই জন্য আমাদেরও খারাপ লাগছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।